হেই হোয়াটসঅ্যাপ ভিডিও এর এমন কোয়ালিটির জন্য দুঃখিত। ইলেকট্রিসিটি নাই। আর আমি প্র্যাকটিসে ছিলাম, মানে আমি মাঠে ছিলাম। ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে, মানে ভিডিওটা রেকর্ড করতেই হচ্ছে ইলেকট্রিসিটি না থাকা অবস্থায়ও। তো মূল কথায় আসি। আজকের ম্যাচ দেখে ব্রাজিলকে মানে কিছুটা পজিটিভ মনে হয়েছে। মানে পজিটিভ কিছুটা ঠিক আছে, মানে আগের তুলনায়। আগের যে ম্যাচগুলো ছিল, আমি একটু বলে নেই, আপনারা কিছু নয়েজ হয়তো পাবেন, এই নয়েজগুলা প্লিজ ইগনোর করবেন। আমি এখন ল্যাপটপে রেকর্ড করতেছি, আমার কোনো মাইক্রোফোন নাই বা ভালো কোনো ক্যামেরাও নাই। তো এখন মূল জায়গাতে আসি। ব্রাজিলকে আজকে খানিকটা মানে পজিটিভ মনে হয়েছে। রদ্রিগো সলিড ছিল, অসলিড থাকে মোটামুটি, তার জায়গাটা সে ঠিকঠাক মতো রোলটা প্লে করতে পারে। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র, সেও আজকে মানে মোটামুটি ঠিকঠাকই ছিল। মিডফিল্ড নিয়ে প্রশ্ন আছে, মানে মিডফিল্ডে মানে স্টেবিলিটিটা দেখা যাচ্ছে না। মানে আগের মতো একটু নড়বড়ে, মানে কীরকম জানি একটা ইয়াটা মানে এখন অবধি আছে। তো এখানে পরিবর্তনটা খুবই জরুরি। মানে পরিবর্তন, ব্রাজিলের তো বর্তমান যা যা অবস্থা, এটা তো আপনারা সবাই জানেন। কিন্তু পরিবর্তন নিয়ে আসতে হলে এই জায়গাতে আগে হাত দেওয়াটা দরকার। কারণ আমার কাছে মনে হয় যে মিডফিল্ড কন্ট্রোল করা গেলে পুরো গেমকে হাতে নিয়ে আসা সম্ভব। আপনার মিডফিল্ডটা, মানে একটা দলের মিডফিল্ড থেকে বলটা সাপ্লাই করতেছে সামনে, বলটা সাপ্লাই করতেছে ডানে বায়ে সব জায়গাতে। এখানে যদি স্টাবিলিটিটা না থাকে, তাহলে সামনে স্টাবিলিটিটা কোথা থেকে আসবে? খেলার বিল্ড আপটা মূলত যদি ব্যাক সাইড থেকে শুরু হয়, তাহলে সেটা পরিপূর্ণ করতে মিডকে ব্যবহার করাটা অতীব জরুরি। তো লুকাস পাকুয়েতা স্টার্ট করছে, কিন্তু এই প্লেয়ারটাকে মানে আমি ব্যক্তিগতভাবে, মানে আমার কাছে মনে হয় যে ও থেকেও যদি ব্রাজিলের কোচিং স্টাফ বা কোচ, ওনারা যদি মানে অন্যদের উপরে মনোযোগ দেন, তাহলে তার থেকেও মানে কোয়ালিটিফুল অথবা অন্য কোনো প্লেয়ারকে ইউজ করে লুকাস পাকুয়েতা যেই ধরনের কোয়ালিটি দিবে, তার থেকেও ভালো কোয়ালিটি বের করে নিয়ে আসা সম্ভব, এটা আমি মনে করি। আর ব্রাজিলের বর্তমান কোচিং স্টাফ যারা আছেন, ওনারা তো মানে হেড কোচের কথা যদি বলি, দরিবাল জুনিয়র, উনি তো রাফিনহাকে বাদ দিছেন। রাফিনহা সে যখন টিমে থাকে, দলে থাকে, বর্তমান সময়ের কথা যদি বলি, বার্সেলোনাতে সে মিডফিল্ডটাকেও অনেকটা হেল্প করে। সে যদি মানে সামনে স্টার্ট করে ফরওয়ার্ড লাইনে, ওইখান থেকে বেরিয়ে এসেও মাঝখানটাতে হেল্প করতে তাকে সচরাচর বা প্রায় দেখা যায়। তো এই ধরনের হেল্পটা কিন্তু খুবই জরুরি। একটা ফরওয়ার্ড মাঝখানে এসে হেল্প করতেছে, এরকম কিন্তু আপনি সব সময় কিংবা খুব বেশি যে পাবেন তা কিন্তু না। এরকম খানিকটা পাওয়া যায় কিংবা মোটামুটি পাওয়া যায়, যেমন 10 জনে 5 জন পাওয়া যায়, এর মধ্যে রাফিনহা আছে। তো এই প্লেয়ারটাকে বাদ দেওয়া হয়েছে। আমি তো আমার আগের ভিডিওতে বলছি যে নিশ্চয়ই এখানে কোনো পরিকল্পনা আছে, এই জন্য রাফিনাকে বাদ দেওয়া হয়েছে। যেহেতু ফার্স্ট ম্যাচে মানে ব্রাজিল তারা মানে 3 পয়েন্টস বের করে নিয়ে আসছে, তার মানে তাদের পরিকল্পনাটা ওই ম্যাচের জন্য ঠিকঠাক আছে। সামনে একটা ম্যাচ আসতেছে, তো ওই ম্যাচটা দেখে তারপরেই মানে আরও কিছু বলা যাবে যে মানে রাফিনহাকে বাদ দেওয়ার পেছনে কিংবা এই ধরনের মিডটা রাখার পেছনে তাদের পরিকল্পনা কেমন ছিল বা এই পরিকল্পনাটা কতটুকু বাস্তবায়িত হয়েছে। তো মানে কোচিং স্টাফকে আরও ভাবতে হবে, মানে যে কোনোভাবে যদি আগাতে চান, তাহলে মানে ধরা খাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে বলে আমি মনে করছি। মানে যে কোনো উপায়ে আগানোটা কোনোভাবেই সম্ভব হবে না। আজকের ম্যাচের আগে ইকুয়েডরের সাথে ব্রাজিল শেষবার দেখা করছিল, বা ব্রাজিলের শেষ দেখাটা হয়েছিল 2022 বিশ্বকাপের যে কোয়ালিফাইয়ের ম্যাচটা আছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই, ওইখানে দেখা হয়েছিল। ওইখানে 1-1 ছিল, ড্র হয়েছে। তো এরপরে গিয়ে আজকে দেখা হইল। ইকুয়েডরের সাথে ব্রাজিলের স্টেট ভালো, মানে 35টা ম্যাচ ব্রাজিল খেলছে ইকুয়েডরের এগেনস্টে। তো মানে এখন অবধি তাদের সব অতীত বর্তমান সব মিলিয়ে এর মধ্যে 27টা
ব্রাজিল জিততে পারছে। গতকালকে মানে আজকের আগ পর্যন্ত ছিল হচ্ছে 26 আর আজকে হইল 27। স্টেট ভালো। ইকুয়েডরের তার মানে এই স্টেটটা বলতেছে যে যদিও অতীতের সবগুলা ম্যাচ কিংবা অতীতে যে খেলাটা হইল ওইগুলা তো সবগুলো আমরা মানে আমি দেখি নাই। মানে স্টেটটা বলতেছে যে পারফরমেন্স ইকুয়েডরের এগেনস্টে বরাবরই ব্রাজিল ভালো ছিল। তো আমি বলছি যে ব্রাজিলের পজিটিভিটি খানিকটা দেখা গেছে, কিন্তু পজিটিভিটিটা যদি লং টার্ম এক্সিস্ট করাতে চান তাহলে মানে অনেক কাজ আছে ব্রাজিলের। আমি তো বললাম বিশেষ করে মিডফিল্ড। তো আর ব্যাক সাইডে তো মনোযোগ দেওয়াটা দরকার। মানে খুব বেশি মানে বেশি মানে মানে মিডফিল্ডের পরেই ব্যাক সাইডে মনোযোগ দেওয়াটা দরকার বেশি। মানে দানিলো তো স্টার্ট করে নাই। সে মানে আজকের ম্যাচে স্টার্ট করে নাই। তাকে কেন বাদ দেওয়া হয়েছে সেটা কোচিং স্টাফ তারা ভালো জানেন। তবে দানিলোকে বাদ দেওয়ার পরে মানে আগামী ম্যাচে যদি আবার বাদ দেওয়া হয়, ওই ম্যাচে বাদ দেওয়ার পরে দানিলোর জায়গায় যে খেলবে সে যাতে দানিলো থেকে ভালো বা বেশি দিতে পারে এমনটা হলে ঠিক আছে। না হলে মানে যে কাউকে নামিয়ে দিলাম অথবা অথবা মানে একটু পজিটিভিটি দেখা গেল কোনো একটা প্লেয়ারের কাছে তাকেই দিয়ে দিলাম, এরকমটা হলে ব্রাজিলকে অনেকটা ভুগতে হবে। মানে মোট কথা হচ্ছে ব্রাজিলকে এখন বর্তমানে অনেক বেশি সচেতন থাকতে হবে। প্রত্যেকটা পজিশন থেকে শুরু করে প্রত্যেকটা ডিসিশনে অনেক বেশি চিন্তাভাবনা নিয়ে আসতে হবে। না হলে মানে যেই অবস্থাতে ব্রাজিল আছে এইখান থেকে ফিরে আসা খুব বেশি কঠিন হয়ে যাবে। আমি বলছি যে ব্রাজিলে খানিকটা পজিটিভিটি দেখা গেছে আজকে, কিন্তু পুরোপুরি বা যথেষ্ট পজিটিভিটি এখনও আসতে ব্রাজিলের আগামী যে কোয়ালিফায়ার যতগুলো ম্যাচ আছে ওইগুলাতে ঠিকঠাক মতো পারফরমেন্স করতে হবে। মানে ওইগুলা যদি ঠিকঠাক মতো পারফরমেন্স করতে পারে তাহলে গিয়ে মানে খেলাগুলো দেখে তারপরে আমি বলতে পারবো যে না ঠিক আছে, যথেষ্ট পরিমাণ তারা পজিটিভিটি নিয়ে আসছে। আম, মানে সামনে তো ওয়ার্ল্ড কাপ আসতেছে, তারা এখন কোয়ালিফাই খেলতেছে। ওয়ার্ল্ড কাপে গিয়ে মানে স্টেবল একটা টিম নিয়ে যাইতে হবে। ওইখানে গিয়ে দাঁড়াতে হলে প্রত্যেকটা দলই মানে তারা যাদের মুখোমুখি হবে ওরাই তাদের এগেনস্টে জেতার জন্যই নামবে, এই কথাটা মাথায় রাখতে হবে। গত ওয়ার্ল্ড কাপের মতো যদি যে কোনো ধরনের একটা টিম নিয়ে নামতে চান বা নিয়ে আসেন তাহলে এমনটা হলে মানে ওই আগের মতোই অবস্থা হবে। পেছন থেকে শিক্ষা নেওয়াটা জরুরি এবং এই ভাবনাটা এখন থেকে ব্রাজিলকে মানে ভাবতে হবে। আমি যদি একটু উদাহরণ হিসাবে আর্জেন্টিনাকে টেনে নিয়ে আসি, লিওনেল স্কালোনি কিন্তু আর্জেন্টিনাকে মানে বিল্ড আপ করাতে 2022 সালের আগ থেকেও শুরু করছেন। 2019 থেকে তারপর 20-21 এই যে সময়গুলো আছে এইগুলো শুধু তিনি মানে বিল্ড আপের উপরেই ছিলেন বলা যায়। যদিও তিনি এখানে একটা কাপ জিতছেন, তো এখানে তিনি বিল্ড আপের উপরেই ছিলেন। তো সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, একটা বছর আছে মানে 25 সাল। যদি 24 এবং 25 এই দুইটা সালকে ঠিকঠাক মতো ব্যবহার করা যায় এবং মানে ঠিকঠাক মতো পরিকল্পনা নিয়ে আগাতে পারে ব্রাজিল, তাহলে সামনে ব্রাজিলের জন্য ভালো কিছু অপেক্ষা করবে বলে আমি মনে করছি। এবার একদম শেষের দিকে যদি আরেকটু বলি, ব্রাজিলের মানে যে বর্তমানে সমস্যাগুলো আছে সেইগুলা সেইগুলার মধ্যে অনেক বড় একটা সমস্যা হচ্ছে স্কোরিংয়ের সমস্যা। তো গত মানে এই ম্যাচে গত ম্যাচ মানে আজকের ম্যাচে তো একটা স্কোর হয়েছে, কিন্তু স্কোরিংটা বাড়াতে হবে। আমরা দেখছি যে নেইমার সে যখন ব্রাজিল দলে থাকে তখন স্কোর করার রেশিও মানে স্কোর করার প্রবণতাটা একটু ব্রাজিলের বেশি থাকে। মানে সে ব্রাজিলের হয়ে যখন মাঠে নামে তখন তার অ্যাসিস্টের কারণে মানে তার বল সাপ্লাইয়ের কারণে কিংবা তার গোলের কারণে ব্রাজিলের মানে পসিবিলিটিটা বেড়ে যায়। সে যেহেতু নাই সেহেতু ব্রাজিলকে মানে মানে এমন কোনো ভাবনা ভাবতে হবে যেই ভাবনার কারণে তারা প্রপার নাম্বার 9 একটা পাইতে পারে। তাদের তো অভাব নাই, কিন্তু ব্যবহার করাটা জরুরি। আপনার কাছে বুড়ি বুড়ি প্লেয়ার থাকলে কোনো লাভ নেই যদি ঠিকঠাক মতো ব্যবহার করা না যায়। তো এমন কোনো মানে স্কোরিংটা ঠিকঠাক মতো ব্রাজিল পাবে, তারা মোটামুটি বলা যায় যে একজনের উপরে ভরসা রাখাই যাবে।
এরকম যদি তারা চিন্তাভাবনা করে তাহলে তাদের মানে আমার কাছে মনে হয় যে প্রপার নাম্বার 9 কিংবা স্কোরিং করতে পারবে, এটার দিকে মনোযোগ দেওয়া দরকার। তো সামনে তো ম্যাচ আছে, ওইখানে দেখা যাক ব্রাজিল কী করতে পারে। আজকের ম্যাচ থেকে যদি বেটার পারফরমেন্স দিতে চায় তাহলে স্কোরিংয়ের দিকে মনোযোগ দেওয়া ছাড়া কোনো উপায় নাই।